নমস্কার, আমি শান্তনু আপনাদের কাছে এসে গেছি। আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতা ক্রমে সকলের ভালোবাসা ধন্য হয়ে উঠছে এবং এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি কবি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং এ বাংলার অত্যন্ত সম্মানীয় কবি মাহমুদ কামাল। আমি ফেসবুকে নোটিফিকেশন দিয়েও দিয়েছিলাম, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই সকলে সেটা দেখেছেন। তো তো আসলে হচ্ছে কি, এই ধরনের বড় কবিদের আমাদের এই ছোট অনুষ্ঠানে নিয়ে আসা খুব মুশকিল। যেহেতু আপনাদের সকলের ভালোবাসায় এই অনুষ্ঠানটি এগিয়ে চলেছে, তাই এটা সম্ভব হলো দুটি মানুষের জন্য। একজন হচ্ছেন নৃপেন চক্রবর্তী মহাশয়, আরেকজন হচ্ছেন শ্যামল জানা মহাশয়। এদের দুজনেই বিখ্যাত কবি এই বাংলার। তাদের সহযোগিতায় আমি মাহমুদ কামালের সান্নিধ্য পেলাম এবং তার সঙ্গে যোগাযোগ করে তার কবিতা পড়ার পারমিশনও পেয়েছি এবং আমার অনুভূতি আমি এখানে ব্যাখ্যা করব। আপনাদের নিশ্চয়ই ভালো লাগুক মন্দ লাগুক যা লাগুক সেটা জানাবেন আমাকে। এখন যেটা আমার কাছে বলা, এই প্রোগ্রামটি আপনারা যেমন ফেসবুকে দেখতে পাবেন, আর দেখতে পাবেন আমার যে নিজস্ব চ্যানেল, এই কবিতার ওপরই একটি চ্যানেল আমি করেছি। সেই চ্যানেলের নাম হচ্ছে শান্তনুর সঙ্গে কবিতায়। মনে রাখবেন, শান্তনুর সঙ্গে কবিতায়। সেখানে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, তাহলে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার যে কবিতা চলছে সেই কবিতার আপনারা সকলে দেখতে পাবেন। সেই কবিতার জার্নি, কবিতা জয় হোক কবিতা, সেই কবিতার জয়যাত্রা তারও আপনারা সঙ্গী হতে পারবেন। আজকের কবি বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় কবি মাহমুদ কামাল। মাহমুদ কামালের সঙ্গে আমার পরিচয় ওই এর মধ্যে দিয়ে শ্যামলদা এবং নিপেনদার বলে দেওয়ার পর টেলিফোনে কিছুটা যোগাযোগ। মাহমুদ কামালের জন্ম 23শে অক্টোবর 1957 সালে। তিনি পূর্ব আদালত পাড়ার টাঙ্গাইলে থাকেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুস সালাম, মায়ের নাম দেলোয়ারা বেগম এবং শিক্ষাগত তার যে সেটা হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্যের সম্মান সহ MA করেছেন তিনি। পেশা তার অধ্যাপনা। কাব্যগ্রন্থ এখনও পর্যন্ত 15টি কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে। সেই কাব্যগ্রন্থের সবকটি নাম এখানে আমি পড়ছি না, কারণ তার যে লিস্ট আছে সেই সব হয়ে যাবে, সময় বেরিয়ে যাবে। পরকীয়া, কবিতার মতো কিছু কথা, দ্বিতীয় জীবন, বালক বয়সে, বিরাম চিহ্ন, মেঘেরা কোথায় যায়, মুহূর্তের কবিতা, বাকিটুকু অদ্ভুত আধার, মিলিয়ে মোট 15টি কাব্যগ্রন্থ তার আছে। গল্পগ্রন্থ তার দুটি, একটি গৃহ পরিচারিকার গৃহভৃত্য, আরেকটি হচ্ছে এলাচিপুরের সেই লোক। উপন্যাস তার একটি, স্বপ্ন বৃত্তান্ত অথবা জীবনের লক্ষ্য, 2007 সালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি প্রবন্ধ, চলমান রাজনীতি এবং বেশ কিছু বিষয় নিয়ে তিনি লিখেছেন। তার স্মৃতিকথা আছে, ভ্রমণ কাহিনী আছে, দেশের বাড়ি পাশের বাড়ি, স্মৃতিকথা, জীবনের ভেতর মৃত্যু, এটি 2011 সালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি সম্পাদনা করেছেন বিভিন্ন জনের সাথে, কামাখ্যানাথ সেনের সাথে যৌথভাবে তিনি করেছেন। মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে করেছেন তিনি। উজ্জ্বল কুমার মজুমদারের সঙ্গে যৌথভাবে করেছেন 60-এর দশকের কবিতা, 70 দশকের কবিতা, 80-র দশকের কবিতা, টাঙ্গাইলের নির্বাচিত ছড়া, বাংলা কবিতা উৎসব, টাঙ্গাইলের গল্পকার, টাঙ্গাইলের কবি ও কবিতা, বিভিন্ন এরকম প্রায় সব মিলিয়ে 15টি সম্পাদনা করেছেন। অন্যান্য অভিজ্ঞতা যেটা আছে তার, তিনি জীবন সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল, জীবন সদস্য পরিবার পরিকল্পনা সমিতি টাঙ্গাইল, সম্পাদক অরণি সাহিত্য গোষ্ঠী টাঙ্গাইল, উপদেষ্টা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ টাঙ্গাইল, সদস্য বাংলা একাডেমি ঢাকা, সম্পাদক টাঙ্গাইল সাহিত্য সংসদ ইত্যাদি। সম্মাননা মোট 19টি তার আছেন। সব মিলিয়ে যা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ পরিষদ পুরস্কার, ভোরের কাগজ পাঠক ফোরাম সমিতি, শহীদ বুদ্ধিজীবী পদক, বগুড়া লেখক চক্র স্বীকৃতি পুরস্কার, রাইটার্স ফাউন্ডেশন সম্মাননা, 21 শতকের স্রোত, বনলতা সেন সম্মাননা সহ মোট প্রায় 19টি, জাতীয় কবিতা পরিষদ বরিশাল, ভাসানী সাহিত্য পদক, স্বামী বিবেকানন্দ পদক সম্মাননা ইত্যাদি তিনি পেয়েছেন। ভারত থেকে তিনি পেয়েছেন 8টি মোটামুটি সম্মান।
সৌহার্দ্য কবিতা উৎসব, গুণীজন সম্মাননা, মহাদিগন্ত পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার, লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার, বনানী পুরস্কার, রায়গুণাগড় ভারতচন্দ্র স্মৃতি পুরস্কার সহ। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের অনুষ্ঠানে আমি যাকে অতিথি কবি হিসেবে যার কবিতা পড়তে চলেছি তিনি কতটা সম্মানীয় এবং কতটা উচ্চ মানের কবি। সুতরাং সেই কবিতা আমি আপনাদের কাছে আজকে রাখছি। আমার প্রথম কবিতা তার একগুচ্ছ কবিতা থেকে নেওয়া একটি কবিতা। সেই কবিতার নাম সঞ্চয় ভেঙে চলি। প্রকাশ্যে নয় কানে কানে কথা বলি, বয়স বেড়েছে সঞ্চয় ভেঙে চলি। প্রিয় প্রতিভাসে আয়নার সেই মুখ, প্রতিনিয়তই প্রতিরোধ সম্মুখ। মুহূর্তময় বিয়োগে বিয়োগে দিন, কখনো বিষাদ কখনো বা রঙিন। পাশ ফিরতেই কেটে যায় একবেলা, আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি অবহেলা। যত মত তত পথ ভুল করে করে, অতিরেক প্রীতি চেঁচায় সমস্বরে। জীবনের কাছে প্রশ্ন করেছি তাই, বেড়াতে এসেছি এইবার ফিরে যাই। প্রকাশ্যে নয় কানে কানে তাই বলি, বয়স বেড়েছে সঞ্চয় ভেঙে চলি। কি অসাধারণ একটি কবিতা, এক অনুভবের কথা, যেন গোপন কথাটি তিনি গোপনেই বলবেন কানে কানে। বয়স বাড়লে আসলে মন থিতু হয়। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সের সেই কবিতার সেই 18 বছর বয়সের উদ্দামতা থাকে না, যে বয়স মাথা নোয়াতে জানে না, সেই বয়স না। এই যেন কিছুটা একটু স্লথ হয়ে, কিছুটা মাথা নুইয়েই চলা, সব কিছু কিছুটা মেনে নিয়ে অ্যাডজাস্ট করে চলার যে 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 অবস্থাটা হয়, যেন সেই মোহনার দিকের নদী, তার ব্যাপ্তি প্রচুর, কিন্তু তার ধীর স্থিরভাবে সেখানে যাওয়া। সময় তো সব সময় চলে যাচ্ছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কখনোই তারা অপেক্ষা করে না, তাই সময় চলে যাচ্ছে। এই মুহূর্তের সময়টা পর মুহূর্তেই অতীত হয়ে যাচ্ছে। সুখ কিংবা দুঃখ নিয়ে সে বয়ে যাচ্ছে, নদীর মতো এগিয়ে চলেছে। নানা মত নানা পথ আছে সেই পথ, এবং সেটার মধ্যে দিয়েই মানুষের যাত্রা। কেউ নানাভাবে নানা দিকে গেছে, কেউ কিন্তু তার মধ্যে অতিরিক্ত ভালোবাসা ও সোচ্চার হচ্ছে। তিনি বলেছেন যে অতিরেক প্রীতি চেঁচায় সমস্বরে। অতিরেক প্রীতি, অতিরিক্ত ভালোবাসাও সেই সময় চেঁচায়, ওরে ওখানে যাসনি, ওদিকে খানা আছে খন্দ আছে, ওরে এদিকে আয়, এদিকে সর্বসুখ আছে। এই যে অতিরেক ডাকা। কিন্তু তিনি শেষ অবধি যেটা বললেন যে বেড়াতে আসার জীবন, সত্যি তো এটা আমরা অনেকেই মনে করি যে আমরা এই একটা অভিনয় করতে এসেছি একটা নির্দিষ্ট চরিত্রে, অভিনয় শেষ হবে, মেকআপ করে চলে যাব। কোথায় যাব, কেন যাব জানি না, কিন্তু যেতে হবে। কেউ এসে ডেকে নিয়ে যাবে, তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। সেই কেউ তা জানে না হাত ধরে ধরে আমরাও চলে যাব আমাদের নির্দিষ্ট যাত্রাপথে। অনির্দিষ্ট কি নির্দিষ্ট কিছু জানা যায়নি এখনো পর্যন্ত, কিন্তু যেতে হবে, এটা সত্যি কথা। সেই বিয়োগের কথা, সেই মৃত্যু চেতনার কথাও যেন এই কবিতার মধ্যে আছে। আসলে সঞ্চয়, তিনি যে বলেছেন সঞ্চয় ভেঙে চলি, সারা জীবন ধরে যে পরিব্রাজকের মাধুকরী তিনি অর্জন করেছেন, সেই অর্জিত অভিজ্ঞতায় তিনি ভেঙে ভেঙে চলবেন, এ কথাই তিনি আমাদের বলতে চেয়েছেন। মানুষের জীবনের অন্বেষণ তো এক একজনের এক এক রকম। কেউ অনেক টাকা চায়, কেউ অনেক বিদ্যা চায়, কেউ যশ চায়, কেউ কিছুই চায় না, কেউ বাউল হয়ে যেতে চায়। কেউ সে যেভাবে তার জীবনকে লিড করে, সে যেভাবে তার জীবনকে এগিয়ে নিয়ে যায়, জীবন তাকে তারই সেই পথ পরিক্রমার মধ্যে কিছু অমূল্য সম্পদ তাকে ফিরিয়ে দেয়, কিছু অমূল্য সম্পদ তার অভিজ্ঞতার ঝুলিতে সঞ্চিত হতে থাকে। সেই সঞ্চয়ই হচ্ছে এই সঞ্চয় ভেঙে যাবেন। আপনি এভাবে দেখতে পারেন, আপনি এভাবেও দেখতে পারেন যে একজন অবসরপ্রাপ্ত মানুষ যেভাবে তার সঞ্চয় ভেঙে খায়, ঠিক তেমনিভাবেই সঞ্চয় ভেঙে ভেঙেই এই বয়সের মানুষেরা চলে। এবং এখানে যেন একটা গুরু শিষ্যর কথা আছে। যত মত তত পথের কথা যেমন বলেছেন, তেমনি কানে কানে বলবেন, প্রকাশ্যে বলবেন না। এই যেন বেদ শ্রুতি, তার জীবনের যে অভিজ্ঞতা, তিনি সকলকে বলবেন না, প্রিয় কাউকে বলবেন, শিষ্য কাউকে বলবেন, যে সেই অভিজ্ঞতা নিয়ে আরও এগিয়ে যাবে দূরে, বহু দূরে। এইভাবে তার অভিজ্ঞতা দিনকে দিন সেটা একটা যেন হাত বদলের মতো হতে 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 সুদূর সুদূর প্রজন্ম প্রসারিত হবে। সেই কথাই যেন তিনি বলেছেন। এবং কবিতার মধ্যে প্রথমে যে লাইনটা দিয়ে শেষ করেছিলেন, যে দুটি লাইন, সেই দুটি লাইন দিয়েই তিনি শেষ করেছেন। প্রকাশ্যে নয় কানে কানে তাই বলি, বয়স বেড়েছে তাই সঞ্চয় ভেঙে চলি। খুব সুন্দর কবিতা আমাদের কাছে, তার জীবনের অভিজ্ঞতা
নানাভাবে আপনি এই কবিতাটাকে ব্যাখ্যা করতে পারেন, নানা দিক থেকে আপনি ব্যাখ্যা করতে পারেন। কবিতা ঠিক এই জন্যেই, কবিতা এইভাবেই বহুমাত্রিকভাবেই কবিতা এগোয়, সেইভাবেই কবিতা এগিয়ে চলেছে। আমরা দ্বিতীয় কবিতায় যাব। দ্বিতীয় কবিতাটি অত্যন্ত সুন্দর একটি কবিতা। সেই কবিতা হচ্ছে যাব না তবু যাই। এই কবিতাটা পড়ার পর আমার শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা যেতে পারি কিন্তু কেন যাব মনে পড়েছিল, কিন্তু কবিতাটা পড়তে গিয়ে দেখলাম এই কবিতা সম্পূর্ণ আলাদা ভিন্ন কবিতা। স্পষ্ট করে বলে দিতে পারি যাব না সেখানে, তবু যাচ্ছি অবিরত প্রতিযোগী হয়ে, অস্পষ্টভাবেই দ্রুত এই যাওয়া আসা, লুকিয়ে লুকিয়ে খুব। আমি এর নাম দিই শ্লেষ বাস্তবতা। সবাই তো যাচ্ছে বেশ, কেউ কেউ নিম পাতা হয়ে, অসতের পাতাও বদলে মুথা ঘাস হয়ে, বিবর্ণ বিষণ্ণ তবু দৃঢ়তার উড়ে চলা। স্পষ্ট করে বলে দিতে পারি যাব না, যাব না। পেছনে তাকাই আর খুব দ্রুত দৌড়ে যায়। সময়কে হারাতে হারাতে নতুন সময় আমাদের এভাবেই পরাভূত করে। অসম্ভব সুন্দর সমাজ জীবনের একটি ভীষণ সত্য কথন তিনি এই কবিতায় লিখেছেন। অপছন্দের স্থানে আমরা সবাই আছি, আমি মানতে চাই বা না চাই, কিন্তু এই সমাজ ব্যবস্থার মধ্যে আছি। এই আজকের যে কলুষতা, আজকের যে পঙ্কিল ব্যবস্থা, আজকের যে অবক্ষয়িত সমাজ, সেই সমাজে যে একামাচর কথার যে স্লোগানের সমাজ, সেই সমাজে হয়তো আমি থাকতে চাই না, কিন্তু আমি বাধ্য হচ্ছি সেখানে থাকতে। এবং শুধু থাকতে নয়, যে কথা তিনি বলেছেন, এই যে থাকতার মধ্যেও তার আক্ষেপ ছিল, একটা দুঃখ ছিল, কিন্তু তিনি বলেছেন দুঃখ থেকেও তার কাছে লজ্জাটা বেশি, কারণ তিনি এই খেলার সঙ্গী হয়ে গেছেন। তিনি এই প্রতিযোগিতা যেন প্রতিযোগী হয়ে গেছেন। একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে কোথাও, ইঁদুর দৌড়ের মতো সকলে দৌড়চ্ছি সময়কে তাড়া করে ফিরে, সেই দৌড়ে তিনিও প্রতিযোগী হয়ে গেছেন। এবং তিনি বলেছেন যেটা একটা ব্যঙ্গের সুরে, শ্লেষ বাস্তবতা। এটা বাস্তবতা, কিছু করার নেই, এটা ব্যঙ্গ করো আর যাই করো, দুঃখ করো আর যাই করো, কিন্তু এই শ্লেষ বাস্তবতা মেনে নিতে পারছেন হবে। নিম পাতা তো ঔষধি, সেই নিম পাতাই ছুটে যাচ্ছে, ঔষধি গাছটাও ছুটছে। আরেকটি ঔষধি হচ্ছে সেই অসত্য নিম। অসত্য একটা ময়ূরূপ বৃক্ষ। অসত্য বলতে আমরা শক্ত সমর্থ একটা ময়ূরূপ বৃক্ষ, শক্ত করে শিকড় ছড়িয়ে মাটি ঝুড়ি নামিয়ে, বট যেমন ঝুড়ি নামায়, অসত্য শক্ত করে মাটি কামড়ে ধরে থাকে। কিন্তু এখানে তিনি বলছেন অসত্য পরিণত হচ্ছে মুথা ঘাসে। মুথা ঘাস দেখেছেন নিশ্চয়ই, অল্প একটু ছোটো ছোটো গুলবের মতো হয়, তারপর সরু সরু দুটো থাকে, মাথার ওপর নারকেল পাতার মতো ঝুড়ি ঝুড়ি থাকে। সেই মুথা ঘাস তো ঔষধের কাজে লাগানো হয় গ্রাম বাংলায়, বা আমাদের প্রাচীন আয়ুর্বেদের কিছু কিছু জায়গায় বিভিন্ন কাজে মুথা ঘাস লাগে। তো সেই বলছেন যে অসত্য মুথা ঘাসে পরিণত হচ্ছেন। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিন্তু, এবং সেই শক্ত জিনিসও এই সময়ে কঠিন জিনিসও আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। কিন্তু এই সমর্পণ, এই যে মুথাঘাস হয়ে যাওয়া, এই যে নিম পাতা হয়ে চলে যায়, এই সমর্পণে সুখ নেই, এই সমর্পণে আনন্দ নেই, বিবর্ণতা আছে, বিমর্ষতা আছে, বিষাদ আছে। কিন্তু স্পষ্ট করে বলার ক্ষমতা হচ্ছে না, এই সময়কে না বলার ক্ষমতা হচ্ছে না। পিছনে তাকাই মানে, পিছনে তাকানোর দুটো মানে হতে পারে। এক হচ্ছে পিছনে তাকাই, তিনি বলতে পারেন এটা যে আমি পিছনে তাকিয়ে দেখি আমি অতীতে কত ভালো ছিলাম, কত গৌরবোজ্জ্বল সময় আমরা কাটিয়ে এসেছি, সেই দিকে তিনি তাকিয়ে আজকের সঙ্গে কম্পেয়ার করতে পারেন। অথবা পিছনে তাকাই মানে এই যে প্রতিযোগীর কথা তিনি বলেছেন, পিছন থেকে কেউ কি তাকে তাড়া করে আসছে, সেই প্রতিযোগিতার কথা, সেই প্রতিযোগী। এবং তিনি বলেছেন পিছনে তাকানোর পর তিনি দৌড়টা আরও বাড়ান, সময়কে হারাতে, সময়কে পেরিয়ে তিনি অতিক্রম করে যেতে চান, কিন্তু আসলে সময় তাকে পরাভূত করে, সময়ের কাছে তিনি দাস হয়ে যাচ্ছেন, সময় তাকে গিলে ফেলছে, আমাদের সবাইকেই গিলে ফেলছে। আমরা সবাই চাই বা না চাই, এই সমাজের সমস্ত কিছুর মধ্যে আমরাও একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাচ্ছি। এটাকে অস্বীকার করা, মনের ভেতর ক্ষোভ থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে, দুঃখ থাকতে পারে, বেদনা থাকতে পারে, কিন্তু এর থেকে বেরোনোর কোনো রাস্তা আপাতত দেখা যাচ্ছে না। সকলকে এর মধ্যে চলতে হচ্ছে, এই কথাই কবি বলেছেন। আমরা দ্বিতীয় কবিতা, খুব সুন্দর একটি কবিতা বললাম। আমরা তৃতীয় যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি হচ্ছে একটি প্রেমের কবিতা, রোম্যান্টিক ঢঙে লেখা এই প্রেমের কবিতা। এই কবিতাটি হচ্ছে, কবিতার নাম হচ্ছে সৌন্দর্য বিষয়ক। ঘরে ঢুকতেই বিদ্যুৎ চমকালো, এত আলো এত আলো, স্বরলিপি যেন ঘন মেঘে গর্জায়, হাসির ঝিলিক নেচে ওঠে দরজায়। কি নাম তোমার? উর্মি, অর্পা, পর্ণা, পদ্মেই তুমি টান টান, রিজু প্রবাহিত শত ঝর্ণা। ঘরে ঢুকতেই বিদ্যুৎ চমকালো, চোখের চম্পু চোখেই আটকে গেল। খুব সুন্দর কবিতা। একটি শব্দ আমাদের মনে করিয়েছেন চম্পু।
রোমান্টিক কবিতা রূপের ছটা বিদ্যুতের সঙ্গে তুলনা করেছেন, যেন ঘরে আমার প্রিয়জন ঢুকছে আর সেই সময় বিদ্যুৎ চমকাচ্ছে, এত আলো, এটা হতে পারে। আদারওয়াইজ ঘরে ঢোকাতেই তার রূপের ছটা আর আলো আমাকে চমকিত করছে, আমাকে বিহমিত করছে। বাজ পড়ছে মেঘের গুরু গুরু শব্দেও। স্বরলিপির কথা বলেছেন, স্বরলিপি যেন ঘন মেঘে গর্জায়। এই না হলে কবিতা, কবিতার তার কল্পনা শক্তি কোথায় পৌঁছচ্ছে, যে দেখুন কল্পশক্তি বা কল্পচিত্র যেখানে যাচ্ছে, সেটা হচ্ছে যে ঘন মেঘে রূপের ঘন মেঘে মানে গর্জাচ্ছে কে, সেটা হচ্ছে স্বরলিপি। আমরা তো গুড়গুড় গুড়গুড় করে ডাক শুনি মেঘের, ভয় লাগে, সেই ভয়টাই যেন সঙ্গীত। প্রেম এমন জিনিস, ভয়কে সঙ্গীতে ট্রান্সফার করেছে। সারেগামা পাদানিসার পারমুটেশন কম্বিনেশন সেখানেও আছে, এই মেঘের ডাকের মধ্যে আছে, আলোর মধ্যে রূপের ছটা আছে। এবং তিনি বলছেন যে তুমি পদ্মেই অনেক টান টান, প্রবাহিত শত ঝর্ণার মতো। প্রেমের যে উচ্ছলতা, যৌবনের যে উচ্ছলতা, সেই উচ্ছলতাকেই তিনি ঝর্ণার সাথে তুলনা করেছেন। এবং ঘরে ঢুকতেই বিদ্যুৎ চমকালো, সেই রূপের বিদ্যুৎ আর বাইরের বিদ্যুৎ হোক। চোখের চম্পু, এই চম্পু মানে দেবনাগরী কথায় গদ্য পদ্যময় কাব্য। এই গদ্য পদ্যময় যে কাব্য, সেই কাব্য চোখের চম্পুতেই আটকে গেল। লাভ অ্যাট ফার্স্ট সাইট, এই কথাটাই যেন প্রতিধ্বনিত হলো এই কবিতায়, আটকে গেল। আসলে চোখের ভাষাই তো সব ভাষা, চোখের ভাষার মধ্যে দিয়েই তো সব কিছু বোঝা যায়। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, বিখ্যাত গান আছে। এই চোখের নজর কম হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায়। তো আর গানের লাইন মনে পড়ে গেল, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। যাই হোক, চোখের নজর, সেই চোখের নজরটাই হচ্ছে আসল, সেই চোখের নজরে। এবং দেখবেন এই চোখের নজর না, চোখকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। এই পুলিশের চোখকে ফাঁকি দেওয়া মুশকিল, রেলের টিটির চোখকে ফাঁকি দেওয়া মুশকিল, আর বড় ফাঁকি দেওয়া মুশকিল হচ্ছে নিজের স্ত্রীকে, নিজের প্রেমিকাকে, নিজের বান্ধবীকে। সব কিছু বুঝতে পারে। আমি তো কতবার কত ছল চাতুরি কত কিছু আমার গিন্নির কাছ থেকে আমি কিছুতেই আটকাতে পারি, ঠিক ধরা পড়ে যাই। আমার মতো অভিজ্ঞতা নিশ্চয়ই আর বাদ বাকি সকল পুরুষের, যে স্ত্রীর কাছে লুকোনো যায় না কিছুই। সমস্ত রাগ, অভিমান, দুঃখ, কোনো জায়গা থেকে ঝাড় খেয়ে আসা, পিছিয়ে আসা, ল্যাং খেয়ে আসা, সবটাই যেমন তার মুখের মধ্যে তার চোখে ধরা পড়ে, তেমনি কখনো কখনো একটু পথভ্রষ্টতা, কখনো কখনো একটু হালকা বৃষ্টিতে ভিজে যাওয়া, কখনো কখনো পচা সামগ্রী পা কাটা, কত বলো এইরকম সব কিছু। কিন্তু দৃষ্টি এড়ায় না, সেই চোখের চম্পুতেই গদ্য পদ্যময় সব কিছু আটকে যায়। একটা অসাধারণ সত্য, প্রেমের কবিতা রোম্যান্টিক ঢঙে মাহমুদ কামাল কবি আমাদের তিনি উপহার দিয়েছেন। খুব সুন্দর কবিতা। আমরা এর পরের যে কবিতাটি পড়ব, সেই কবিতাটি হচ্ছে একটা অসাধারণ কবিতা, উপুর হওয়া নদী। একটি শিশির বিন্দু উপুর হওয়া নদীটিকে প্রশ্ন করে, হে নদীমাতৃক দেশে জননী আমার, তুমি কি কাঁদছ? এই প্রশ্নে নদীর কান্নার ধ্বনি দ্রুত বেড়ে ওঠে। না, কোনো স্রোতধ্বনি নয়, প্রবহমানতা নয়, আনন্দ শীতকার নয়। নদীটি কাঁদছে খুব পড়ন্ত বিকেলে, তার বুকে জল নেই কেন। শেষ লাইনটায় একেবারে এমন মোচড় দিলেন তিনি, মায়ের বুকেই যদি তার রসদ না থাকে তাহলে তার দুঃখ তো অপরিসীম হবেই। কি সুন্দর একটা চিত্রকল্প দেখুন, এখানে নদীকে যেন একটা নারী বলে মনে হয়েছে। এবং শিশির বিন্দু, আমরা বলি না বিন্দুতে বিন্দুতে সিন্ধু, সেই বিন্দুতে বিন্দুতে সিন্ধুর মতো একটি বিন্দু, তার মধ্যে থেকেই নদী সৃষ্টি হয়েছে, সাগর সৃষ্টি হয়েছে। নদী যখন সাগরে গিয়ে মিশছে, তো সেই নদী উপুর হয়ে শুয়ে আছে, যেন কোনো অভিমানী নারী সে শুয়ে আছে উপুর হয়ে, এবং তার সন্তান যেন তাকে গাত নেড়ে ধাক্কা নেড়ে অনেকটা বলছে যে তুমি কাঁদছো কেন। এইটা শুনে তার কান্না, নদীর কান্না যেন ফুপিয়ে ফুপিয়ে আরো বেড়ে যাচ্ছে। কেন? তার কারণ কোনো স্রোতধ্বনি নয়, কোনো আনন্দ শীতকার নয়, আসলে তার বুকে জল নেই, তার বুকে আছে হাহাকার, জলহীনতার হাহাকার, প্রবহমানতার হাহাকার, সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে না পারার হাহাকার তার বুকের মধ্যে আছে। সেই কান্না, সেটাই যেন কান্না হয়ে উঠে আসছে। আসলে এই ধরনের নদী আমরা দেখেছি আমাদের এই বাংলায়, এই রাঢ় বাংলায় দেখা যায়। এই মুহূর্তেই আমার যে নদীগুলোর নাম মনে পড়ছে, ধরুন কংসাবতী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কাঁসাই, এই ধরনের যে নদীগুলো, এই নদীগুলো কোনোটাই বরফ গলা জলে পুষ্ট নয়, গঙ্গার মতো
পদ্মার মতো, মেঘনার মতো, ব্রহ্মপুত্রের মতো এরকম নয়। এগুলো সবই হচ্ছে বৃষ্টির জলে পূর্ণ। বৃষ্টি যখন হয়, এই বর্ষাকাল এখন শুরু হবে, এই সময় তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়বে, ম্যাসেঞ্জর থেকে জল ছাড়বে, মাইথন থেকে জল ছাড়বে, সে এক অদ্ভুত দৃশ্য। নদী পরিপূর্ণ ডগমগে যুবতীর মতো সে তার নদী খাত অববাহিকায় দিয়ে বয়ে যাবে। কিন্তু আবার এই শীর্ণ কায়া নদীকেও আমরা দেখেছি শীতকালে শুকিয়ে যেতে হাঁটু জল থাকে, সেই পাড়ি পেরিয়ে যায়, মানুষ পেরোতে পারে আর কি, নদী খাত চতুর্দিকে বালি আর বালি, কিন্তু সেই বালির মধ্যেও যেন কবি হাহাকার খুঁজে পেয়েছেন। তাই তিনি বলেছেন, আসলে তিনি হয়তো এই ধরনের নদী তার দেশে দেখেছেন, বা প্রশ্ন আছে তো অনেক নদী আমাদের ভারতবর্ষ থেকে পেরিয়ে তাদের দেশে ঢুকছে, একটা রাজনৈতিক প্রশ্ন, হয়তো রাজনৈতিক কোনো একটা কথাও তার রয়ে গেল, গঙ্গা পদ্মার জলবন্টন বা তিস্তার জলবন্টন, এইসবগুলো নিয়ে রইল। আসলে জল এখন আমরাও এগুলো দেখতে পাচ্ছি এদেশে, যে জল ফারাক্কা ব্রিজ পার করলে দেখা যাচ্ছে আমাদেরও এদিকটা একদম পুরো ড্রাই হয়ে যাচ্ছে, তার কারণ আগে থেকেই জল উত্তরপ্রদেশ এবং বিহারে সেখান থেকে জল চলে যাচ্ছে, তারা টেনে নিচ্ছে তাদের সেচের কাজে। এখানে নদী খাতের দিকে জল ক্রমশ কমে আসছে, এবং আপনারা জানেন যে গঙ্গা নদীর যে নাব্যতা, সেই নাব্যতা এতটাই কমে যাচ্ছে যে কলকাতা বন্দর প্রচণ্ড সংকটাপন্ন জায়গায় আছে। তিস্তার জলের প্রসঙ্গেও আমাদের এই একই কথা, বিভিন্ন নদীর ক্ষেত্রে এটা আছে, আমরা দেখেছি, সেই হয়তো তার দুঃখের কথা আছে, কিন্তু এটাকে আপনি রূপকে ট্রান্সফার করতে পারেন। এই জলহীনতাকে প্রেমে নিয়ে যেতে পারেন, এই জলহীনতাকে জ্ঞানে নিয়ে যেতে পারেন, এই সমস্ত দিকেই আপনি নিয়ে যেতে পারেন এটাকে, সেইভাবেও আপনি ভাবতে পারেন। তার স্কোপ এই কবিতায়, তার সুযোগ, সেই সুযোগ বা তার সংকেত এই কবিতায় আছে, আপনি সেভাবে ভাবতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। কবিতা বহুমাত্রিকভাবে ছড়িয়ে যায়। আমি হয়তো এভাবে নদীর কথা নদীর মধ্যেই রেখে ভাবলাম, এটাও তো জ্ঞান নেই হয়তো, যে প্রবহমান বা আজকের দিনে যে সাহিত্যের অবস্থা, সেই সাহিত্যের যে অবস্থা, যে জনকল, যে মানুষের মধ্যে যতটা যাওয়ার কথা ছিল ততটা আমরা তো পৌঁছতে পারিনি, সেই আফসোসও থাকতে পারে। একটা আফসোস এবং আক্ষেপ এই কান্নার মধ্যে দিয়ে যেন কোথাও রয়েছে, দুঃখের কথা। আসল কথাটা হলো, যার যেটা করার কথা, যার যেটা নিয়ে চলার কথা, তারই যদি সেই রসদটাই ফুরিয়ে যায়, তাহলে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। এই যেন এক অস্তিত্ব বিপন্নতার কথা, একটা দুঃখের কথা এই কবিতায় উঠে এসছে। আমরা পরের কবিতা পড়ব। সেই কবিতাটি একটি শ্লেষাত্মক কবিতা, কিন্তু এটা একটি সমাজকে শিক্ষা দেওয়ার মতো কবিতা, অল্প কটি লাইনে। কবিতার নাম রূপকথা। শিশু ও কিশোরের পাঠ্যসূচিতে রূপকথা নেই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিংবা ঈশপের গল্প 21 শতকের শিশুরা ছুঁয়েও দেখে না। রূপকথা আজকাল বড়দের জন্য। এখন প্রতিনিয়ত রূপকথা তৈরি করছেন রাজনীতিবিদগণ। একেবারে সজোরে থাপ্পড় মারলেন যেন সমাজকে এই কবিতা। বাচ্চাদের জন্য যে ঈশপের গল্প, সেখানে নীতিকথা থাকে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প যা পড়ে আমরা বড় হয়েছি, তা আজকাল নেই। আজকের বাচ্চারা মোবাইলের যুগে চলে, আজকের বাচ্চারা হ্যারি পটার দেখে, আজকের বাচ্চারা অন্য ডোরেম্যান দেখে, তারা কি বলে, আমাদের মতো টম অ্যান্ড জেরি পাগল নয় অনেকেই। আজকের বাচ্চারা দেখি টম অ্যান্ড জেরিরা অতটা আর পছন্দ করছে না, তারা এখন ডোরেমনের দিকে দৌড়ছে, আরও কত স্কুবিডু কত আছে, নানা রকম দৌড়চ্ছে। এবং রূপকথার যে কথা তিনি বলেছেন, বড়দের জন্য রূপকথা, বড়রা এই রূপকথায় মজে থাকুক। সেই রূপকথা তৈরি করবে কারা? সেই রূপকথা তৈরি করছে রাজনীতিবিদরা। আরও পরিষ্কারভাবে নির্বাচনের আগে সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, আপনার বেতন বাড়বে, আপনার রোজগার বাড়বে, সেটা বেতনই হোক বা ব্যবসায়ী হোক, দারুণ রাস্তাঘাট হবে, দারুণ গাড়ি, আপনিও গাড়ি কিনতে পারবেন, আপনিও বাড়ি করতে পারবেন, আপনার সমস্ত ট্যাক্স মুকুব হয়ে যাবে, সমস্ত মানুষ স্বাস্থ্য বিমার মধ্যে এসে যাবে, সমস্ত ফসল বিমার মধ্যে এসে যাবে, পেট্রোলের দাম নেমে যাবে, জীবনদায়ী ওষুধের দাম নেমে যাবে, রেশন দিতেই যাবে না পয়সা। এই সমস্ত রূপকথার গল্প রাজনীতিবিদরা ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়, আর সেই রূপকথায় স্বপ্ন দেখে আজকের মানুষ যাদের ভোটাধিকার আছে, প্রাপ্তবয়স্ক মানুষ যাদের ভোটাধিকার আছে, তারা সেই রূপকথায় ডগমগ হয়ে কোনো না কারোর টোপ গিলে ফেলে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে যায়। কিন্তু আসল সত্যি কথা হলো, রাজা আসে, রাজা যায়, জীবন বদলায় না। এই অভিজ্ঞতাই কবিতার, এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে রূপকথা এখন রাজনীতিবিদরা তৈরি করেন বড়দের জন্য, টোপ দিয়ে ভোট আদায় করার জন্য এটা করেন।
এই কথা কত সুন্দরভাবে কবি কি সুন্দরভাবে আসল কথাটা বললেন। কবিতার কাছে বারবার না গেলে আপনি প্রথমটাতেই স্ট্যান্ডারটাতেই আটকে যাবেন, পরে আপনাকে বুঝতে হবে যে কবিতার মধ্যে আসল টুইস্টটা কোথায় আছে। খুব সুন্দর কবিতা, সমাজের ছবি, একবারে গালে থাপ্পড় মারা কবিতা। পরবর্তী কবিতা, বদলে যায় পথের প্রকৃতি। পার ভাঙতে ভাঙতে কত পথ নদী হয়ে গেল, চলতে চলতে কত বন্ধু বন্ধুর পথের মাঝে ভেঙে দিল প্রীতি। জীবন যাপনের নানা চক্র জানে, দুর্ঘটনা সাক্ষী হয় কৌশলের কাছে। যেমন ঝড়ের পর তাণ্ডবের চিহ্ন সূত্রগুলো ক্ষতিকেই বৃদ্ধি করে দ্রুত, তেমনি বন্যার পর শুশ্রূষার মতো পলিমাটি বর্ণময় করে তোলে পার্থিব জীবন। পার ভাঙতে ভাঙতে যত পথ নদী হয়ে যায়, নদীও পথের মতো হয়ে ওঠে দীর্ঘ নদীপথ। এভাবেই বদলে যায় পথের প্রকৃতি, অপ্রকাশ্য স্ফূর্তি পায় মানব হৃদয়। জীবনের চলার পথে, জীবনের জার্নির কথা বললেন এই কবিতার মধ্যে দিয়ে। আমি একটা পথ ধরে যেতে যেতে সেই পথ পার ভাঙলো, সেই পথই ভাঙতে ভাঙতে, পার ভাঙতে ভাঙতে দেখা গেল আমার পথটাই নদী হয়ে গেছে, এবং সেই নদীপথটাই আমার জীবন। সেই নদীপথ সারা জীবন ধরে, সেই নদীপথ ওই নদী খাতেই আমাকে বইতে হবে, এবং দুপাশের সিনারিও, দুপাশের দৃশ্যাবলী বদলে যাবে। আসলে দুপাশের দৃশ্যাবলী মানে আপনার কাছের জন, আপনার দূরের মানুষ, আপনার কাছের মানুষ, আপনার পরিচিত হওয়ার জগৎ, সবটাই আপনার বদলে যাবে। মানুষের জীবনে ঝড় আসে, সেই ক্ষতির চিহ্ন থেকে যায়, ঝড়ের ক্ষতির চিহ্ন। আবার পাশাপাশি বন্যাও আসে, সেই বন্যাও ভাসিয়ে নিয়ে যায়। তারপর সেখানে যার পলি, সে পলি জেগে ওঠার পর জেগে ওঠে নতুন উর্বরতা, যেখানে আরও নতুন কিছু সেই খুব সহজেই জন্মাতে পারে। সেই পার্থিব জীবনকে যেন শুশ্রূষা, নিজেও বলেছেন পলিমাটুর শুশ্রূষার মতো পলিমাটি, সেই বন্যা সেখানে পলিমাটির মতো, সেই যেন সেই ক্ষতই মলম লাগানোর মতো পলিমাটি, সেটা বলেছেন। বর্ণময় এই পার্থিব জীবন, মেটেরিয়াল জীবন, অর্থাৎ ইমেটেরিয়াল জীবনের কথা তিনি বলেননি, মেটেরিয়াল জীবনের কথা বলেছেন, যেখানে সুখ দুঃখ স্বাচ্ছন্দ্য এই সমস্তগুলো, যে সুখটা আমি বলবো না, সুখ দুঃখ ওটা ইমেটেরিয়াল ব্যাপার, হ্যাঁ, এই স্বাচ্ছন্দ্যের ব্যাপার, পাওয়া না পাওয়ার ব্যাপার, যে অঙ্ক, পাটিগণিত, বীজগণিত, তার কথা বলেছেন, সেটা বর্ণময় ওঠে। নদীপথ দীর্ঘ হয়, এই নদীপথ চলতে হয়, জীবনটা দীর্ঘ হয়। আলটিমেটলি তিনি শেষ করেছেন আশাবাদের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে আনন্দই আনন্দ, জীবনকে বয়ে যাওয়ার, জীবনের যে আনন্দ, সেই আনন্দধারা বহিছে ভুবনে, সেই আনন্দধারা বহিছে ভুবনে, সেই ভুবন ভোর যে আনন্দের মায়া, আনন্দের খেলা, সেই আনন্দের খেলাই কবি দেখেছেন এবং তাই আমাদের কাছে তুলে নিয়ে এসছেন। পরবর্তী কবিতা একটি শ্রদ্ধার কবিতা, 25শে বৈশাখ। আমি আর বললাম 25শে বৈশাখ, আমার পেছনেও ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো সমস্ত কবির মধ্যেই একটা অসীম প্রগাঢ় শ্রদ্ধা থাকে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে, সেইখান থেকেই উৎপত্তি হয় এই কবিতা। যত কবি আছেন তারা প্রায় সবাই রবীন্দ্রনাথকে নিয়ে কখনো না কখনো কবিতা লিখেছেন। সেরকমই একটি কবিতা আমি আপনাদের কাছে রাখছি। কবিতার নাম 25শে বৈশাখ। বৃক্ষের যত কথা থাকে কাকলি কুজন বৈশাখে, ভরা সুধা যাক বয়ে যাক প্রতিদিন 25শে বৈশাখ। বাতাস তো ধ্বনি হয়ে ওঠে, বালিকার দেহে ফুল ফোটে, বেগবান হয় সেই ফুল কিশোরীর এলোমেলো চুল। সেইভাবেই নদীর স্রোত দেহ, চৈত্রের খাঁ খাঁ সন্দেহ দূরীভূত। আবেগের ধ্বনি উষালোকে সেই সুর শুনি, সমরুরা দ্রুত কাছে ডাকে। কাকলি কুজন বৈশাখে, ভরা সুধা যাক বয়ে যাক প্রতিদিন 25শে বৈশাখ। শ্রদ্ধার কবিতা। প্রতিদিন কবির জন্ম হোক, কবি তার দর্শন, সেটা জন্ম হোক প্রতিদিন। যা কিছু সুন্দর, কবি জন্ম খুব সুন্দর, যা কিছু সুন্দর তা যেন প্রতিদিন জন্মায়, এবং এই সুন্দর যেন আমাদের চতুর্দিকে ছেয়ে থাকে, এটাই তিনি কামনা করেছেন। এবং যে কথা বলতে পারে না বৃক্ষ, সে যেন এই সময় বলে ওঠে। বৃক্ষের বুকের ভেতরেও যে কথা আছে,
সেই কথাও যেন এই সময় ফুটে ওঠে এই বৈশাখে। বৈশাখে সমস্ত চৈত্রের খাঁকা সন্দেহ, সেই সন্দেহও যেন দূর হয়ে যায়। কালবৈশাখী আসবে তো, বৃষ্টি আসবে তো, তার যে সন্দেহ, মিলন হবে তো, তার যে সন্দেহ, সেই সন্দেহ দূর হয় 25শে বৈশাখ। সে আনন্দের বন্যা এই বৈশাখের মধ্যেও। সমরুরা সেই বিশেষ জন, আমার মনের মানুষ, সে আমাকে দ্রুত কাছে ডেকে নেয়, তার সান্নিধ্য আমি পাই। ভরে থাক সুধা, বয়ে যাক সুধা, ভরা সুধা বয়ে যাক, নদীর মতো বয়ে যাক সুধা, অমৃত বয়ে যাক, অমৃত বইতে থাকুক এই আনন্দের ভুবনে, প্রতিদিন 25শে বৈশাখ হোক। কি অসম্ভব! কত শ্রদ্ধার মধ্যে দিকে, শ্রদ্ধাশীল হলে তবে এই কবিতা লেখা যায়। কবির জন্ম, সেই কবির জন্ম বারবার চাইছেন তিনি, প্রতিদিন চাইছেন তিনি। খুব খুব সুন্দর একটা যেন ছন্দময় জীবন। কবিতায় যেমন ছন্দ থাকে, তেমনি একটা ছন্দময় জীবন যেন তৈরি হবে। এটি খুব সুন্দর একটি কবিতা। আরেকটি কবিতা আমি যেটি পড়বো, সেই কবিতাটি অসাধারণ কবিতা, আমি এখন আপনাদের কাছে পড়তে চলেছি। এই ধরনের কবিতা বাংলা সাহিত্যে খুব কম লেখা হয়েছে বলে আমি এটা দাবি করছি। এই ধরনের দৃষ্টিভঙ্গিতে লেখা কবিতা খুব কম হয়েছে, আমি খুব কম পড়েছি। অন্যরা নিশ্চয়ই আরও বেশি পড়ে থাকতে পারেন, তারা আমার ভুল সংশোধন করবেন। কিন্তু আমি যেহেতু এই কবিতাটি এই ধরনের বক্তব্যের ওপর কবিতা আগে কোনোদিন পাইনি, সেই এই কবিতাটিকে রেখেছি। খুব অসম্ভব কবিতা, যা আমাকে কি বলবো, মানে বিস্মিত করেছে, বিহমিত করেছে। কবিতার নাম গোড়াচাঁদ ভবন। গোড়াচাঁদ ভবনে গেলে খুঁজে ফিরি সেই মুখ, সেই কণ্ঠ এবং পাখিটি। কি অবাক ধ্বনিগুচ্ছ ঢেউ হয়ে যেভাবে পাড়ে আসে, সেই মতো গোড়াচাঁদ ভবনে গেলে সব পথ নদী হয়ে যায়। মুহূর্তে হারিয়ে ঢেউ ভুল সুরে নিয়ে যায় অপর বেলায়, হাহাকার করে ওঠে পাখির শীষের ধ্বনি। গোড়াচাঁদ ভবনে গেলে ফিরে পাই হারানো কৈশোর, শুধু নেই সেই পাখি। নারী ছিঁড়ে চলে গেছে মাতৃভূমি ছেড়ে, পুরো বাংলাদেশের যত গোড়াচাঁদ আছে মানচিত্র বদলে গেছে বলে সব পাখি উড়ে গেছে অন্য এক মানচিত্রের মাঝে। অসাধারণ, অসাধারণ কবিতা, একটা স্মৃতি কথা। আপাত দৃষ্টিতে আপনি দেখবেন একটি স্মৃতি কথা, পিছনে তাকানোর কবিতা। শৈশব কৈশোরে ফিরে যাচ্ছেন তিনি, কিছু হারানো স্মৃতি তার হাহাকার করছে, কাউকে তিনি খুঁজছেন। গোড়াচাঁদ ভবনে গিয়ে গোড়াচাঁদকেই খুঁজছেন কিনা আমি জানি না, যিনি বলে একবার লাস্ট এসে বলেছেন এ বাংলায় যত গোড়াচাঁদ আছে, হ্যাঁ বাংলাদেশে যত গোড়াচাঁদ আছে। গোড়াচাঁদ ভবনে মানে নামাঙ্কিত ভবন হতেও পারে, আবার গোড়াচাঁদের বাড়িও হতে পারে। সেই গোড়াচাঁদের যেখানে যিনি কৈশোরে তিনি খেলা করতেন, পাখির ডাক ছিল, কুজন ছিল, সেখানে সেই পাখিটিও নেই, গোড়াচাঁদও নেই। মানচিত্র বদলে গেছে রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে, দেশ ভাগ হয়েছে, গোড়াচাঁদরা সব ওদেশ ছেড়ে এদেশে চলে এসেছে। সেই বিরহ ব্যথা তার বুকে বাজছে, সেই বিরহ যন্ত্রণা তাকে কুড়ে। যখনই তিনি অতীতের দিকে তাকাচ্ছেন, গোড়াচাঁদ ভবন, সেই গোড়াচাঁদের বাড়িটার কাছে গেলেই গোড়াচাঁদের কথা মনে পড়ছে, আর তার সঙ্গে মনে পড়ছে দেশ ভাগ, এবং দেশ ভাগের পর ও দেশের মানুষ সে এদেশে চলে আসা। এতদিন আমরা এ বাংলায় দাঁড়িয়ে যে কবিতা, যে সাহিত্য পড়েছি, তার মূলত বিষয়বস্তু হচ্ছে ওদেশ থেকে যারা এসছেন তাদের জীবন যন্ত্রণার কথা, ওদেশকে হারিয়ে ফেলার যন্ত্রণা। কিন্তু ওদেশের মানুষ, সেই সমবেতী মানুষ যারা আপনাকে হারিয়েছে, তাদের মুখেও যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা কোনোদিন আমাদের সাহিত্যে সেভাবে উঠে আসেনি সেই দিক। আপনি যে বাড়ি আমরা যে গাছের তলায় আমরা চার ফুল কোড়াতাম, সেই গাছ আমাকে দেখতে পায় না, আমার অনুপস্থিতি তাকে কাঁদায়। যে গাছের বেড়ায় মাধবীলতা ফুটেছিল, সেই মাধবীলতা আমার নিঃসঙ্গতায় তার মন ভারাক্রান্ত হয়। যে পুকুরের জলে আমি এপার থেকে ওপার অবাধ সাঁতার কাটতাম, সেই জল আমাকে খোঁজে, তন্ন তন্ন করে খোঁজে দেশময়। আমার বন্ধু যে আমার খেলার সাথী, সেই খেলার সাথী যখন সে তার খেলার সাথী গুনতে গিয়ে দেখে সেখানে আমি নেই, কোনো বা কেউ একটা সীমান্তে কাঁটা তার বেঁধে দিয়ে বলেছে এদেশটা তোমার নয়, তুমি এদেশে থাকতে পারবে না। সে যখন এই দেশ ছেড়ে চলে গেছে, শিশু মন, কিশোর মনের সেই ব্যথা আজও প্রবহমান, আজও যন্ত্রণা কাতর সেই পুরনো সাথী। এক অসাধারণ কবিতা, আমার চোখ দিয়ে প্রায় জল আসছে এই কবিতার এই ফিলিংস,
এই যে কোন জায়গা থেকে লিখলেন। আমরা সবসময় যে ভাবি যারা যেখান থেকে আমি চলে এসেছি, সেই যে ভূমিখণ্ড ছেড়ে চলে এসেছি, শুধু আমিই বোধহয় দুঃখী, তারা বোধহয় দুঃখী না, তাদের মধ্যে হয়তো আনন্দ আছে। না, এই কবিতা বলছে তারাও সমানভাবে দুঃখী। আপনাকে হারিয়ে, তার বন্ধুকে হারিয়ে তারাও সমানভাবে দুঃখী। এই দুঃখ যন্ত্রণার কথা এই কবিতায় উঠে এসছে অসাধারণভাবে, অসাধারণ দৃষ্টিভঙ্গিতে। কি সুন্দর কবিতা। মাহমুদ কামাল সাহেব, আপনার এই কবিতা আমার অন্তত জীবনে পড়া শ্রেষ্ঠ কবিতাগুলির মধ্যে এটি একটি অন্যতম কবিতা। আমি আশা করব আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, তারা যারা দেখছেন তারাও আমার সঙ্গে অনেকেই একমত হবেন। আমি এর পরবর্তী কবিতায় পড়ব একটি খুব সুন্দর কবিতা। সেই কবিতাটির নাম হচ্ছে, দেখুন কাব্য কিভাবে সৃষ্টি হয়। অনন্তের কবি। বিপাকে পড়েছে নদী ঋতুমতী নারীটিকে নিয়ে। যুবতী মধুর ঢেউ নদীটির সাথে মিশে গিয়ে নদীস্রোত হারিয়েছে দুর্নিবার তার দ্রুত গতি। জেগেছে লাবণ্য লতা অনুপম মধুময় রতি। ওই বুকে দেহ মেলে কথা বলে নদী কল্লোলিনী। দুলে ওঠে নদীর শয্যায় সাপ নয় তার দুই বেনি। দেহের সান্নিধ্যে অনুপরমাণু শক্তি হয়ে ওঠে। শক্তির শকটে চড়ে যে ধ্বনি বিবৃত ঠোঁটে, প্রিয় ধ্বনি শিল্পময় অবসাদ অথবা খোঁয়ারি ভেঙে নদী বলে ওঠে, ওকে নিয়ে পথ দেব পারি। নদীকে ধারণ করে নারী যেন অভিভূত ছবি। নারীর বিদ্যুৎলতায় নদী হলো অনন্তের কবি। এক অসাধারণ একটা দৃশ্যকল্প রচনা করেছেন কবি এখানে। একটা স্নান দৃশ্য, কিন্তু কি সুন্দর একটা নিটোল একটা প্রেমের ছবি, একটা সমর্পণের ছবি। কি সুন্দরভাবে, কি সুন্দর ভাষা নির্বাচনের মধ্যে দিয়ে, শব্দ নির্বাচনের মধ্যে তিনি এঁকেছেন। একটি যুবতীর স্নান দৃশ্য, একটা যৌবন, ঋতুমতী যৌবন, উচ্ছল যৌবনা একটি নারী যখন নদীতে স্নান করতে নেমেছে, নদীর দুর্নিবার স্রোত থমকে গেছে, তার মধ্যে কামনা জেগেছে সেই নারীটিকে পাওয়ার। সে নারীটিকে আবিষ্টন করেছে, তাকে জড়িয়ে ধরেছে। সেই নারী যখন স্নান করছে, তার বেনি সাপ নয়, তার বেনি ভাসছে। আর নদী ভাবছে, একে নিয়ে কোথায় চলে যাওয়া যায়, একে নিয়ে আমি দূরে কোথাও বয়ে যাব, একে আমি ছাড়বো না। এখানে ছিল চাওয়া পাওয়ার গল্প, এখানে ছিল একটা অত্যন্ত সুপ্ত কামনার কথা, যেখানে নদীর স্রোত তার দুর্নিবার গতি হারিয়েছে এবং শিল্পের এবং তার মধ্যে কামনা জেগে উঠেছে। কিন্তু সেই সমস্ত এই সমস্ত অবসাদ ভেঙে গেছে, খোঁয়ারি ভেঙে গেছে। এই যে ধ্বনি, এই যে ঢেউয়ের ধ্বনি, সেই সব মিলিয়ে নদীকে ধারণ করে, আবার নারী সেও নদীকে ধারণ করেছে, অবগাহনে গেছে, সেও নদীকে ধারণ করেছে। এবং নারীর যে বিদ্যুৎলতায়, তার স্পর্শে নদী, সে কবি হয়েছে। সে এবার কবিতা লিখবে ওই নারীকে, তার প্রিয় নারীর জন্য। সে তার ওই প্রিয় নারীর জন্য ঢেউয়ে ঢেউয়ে যে শব্দ উঠবে, সেই শব্দ সে পরপর সাজিয়ে সে কবিতা রচনা করবে। ঢেউয়ের শব্দে শব্দে কবিতা রচনা হবে এবং তা রচনা করবে নদী। এ এক অসম্ভব সুন্দর দৃশ্যকল্প, যা এই কবিতাটাকে কাব্যে পরিণত করেছে। একটা পোয়েট্রি, এটাকেই বলে পোয়েট্রি। কবিতা কোথায় পৌঁছে গেল দেখুন, দৃশ্যকল্পের মধ্যে দিয়ে। নদীও যেমন ধারণ করেছে নারীকে, নারীও দুজনের সমর্পণ, একটা স্নান দৃশ্য, একটা সমর্পণের মধ্যে চলে গেল। এবং তারপর সেখানে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ গুণটি বেরিয়ে এলো, সেটা হলো কাব্য, আর কিছু নয়। কাব্য বেরিয়ে নদী কবিতা লিখবে এবার। এখন কবিটা খুব সত্য দ্রষ্টা হয়, এবং প্রথম যে কবিতা দিয়ে শুরু করেছিলাম, যে সঞ্চয় ভেঙে চলি, এখানে যে কবিতাটা পড়বো এটাও একটি সমাজের ছবি, চ্যালেঞ্জ আছে। কবিতার নাম সত্য ও মিথ্যা। তোমাকে জেনেছি সত্য দীর্ঘদিন,
আজ প্রমাণিত হলো মিথ্যে। তোমাকে জেনেছি মিথ্যা দীর্ঘদিন, আজ প্রমাণিত হলো সত্য। সত্য মিথ্যার সংজ্ঞা কে দিয়েছিলেন, এখন তাকেই আমি খুঁজছি। সমাজের ছবি গুলিয়ে গেছে, কবিরা দেখছেন যাকে সত্যি, যাকে ঠিক সৎ বলে ভাবতে, আজ তাকে হঠাৎ করে দেখছেন তিনি অসৎ। যা কিছু তার মধ্যে ছিল, এই অবক্ষয়িত, এই পঙ্কিল সমাজে, এই একাবাচর সমাজে, এই ইঁদুর দৌড়ের সমাজে কোনো নীতিটাই আসলে নীতি বলে কিছু নেই, কোনোটাই কনস্ট্যান্ট নেই। সেটা একটা অদ্ভুত বিনির্মাণের মধ্যে দিয়ে, উত্তর আধুনিকতাবাদের মধ্যে একটা বিনির্মাণ, যে আপনি এখানে আছেন আবার আপনি এখানে নেই, আপনি এই কথা বললেন আবার আপনি এই কথা বললেন না। এই যে হ্যাঁ না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কে সত্য কে মিথ্যে, কে মিথ্যে কে সত্য, তা গুলিয়ে গেছে। তাই তিনি চ্যালেঞ্জ করছেন অনেকটা ভঙ্গির মতো, যে কে নাম, কে চিহ্নিত করেছিল এই ইহা 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 সত্য, কে কে বলে দিয়ে গেছিল, নির্ণয় করেছিল ইহা 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 মিথ্যে। তাই মিথ্যে এবং সত্য যে বলেছিল আমার তাকেই দরকার, যেটাকে সংজ্ঞায়িত করেছে তাকেই আমি খুঁজছি। যে বাবা তুমি তো ঠিকঠাক করো, তোমার মধ্যে তো গন্ডগোল আছে, তোমার রচনায় তো গন্ডগোল আছে, এই কথাটা আমি তাকে বলতে চাই, ধরে বলতে চাই, ঠিক কর তোমার অঙ্ক। যেন বিধাতাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সত্য মিথ্যা যে নীতি জ্ঞান, সেই নীতি জ্ঞানকেই তিনি প্রসাদ করেছেন এই অবক্ষয়িত সমাজের মধ্যে দিয়ে। আসলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তার জীবন তাকে যে অভিজ্ঞতা দিয়েছে, সেই অভিজ্ঞতার মধ্যেই তার মনে হয়েছে যে এইটা ভীষণভাবে দরকার। কোনটা যে সত্য কোনটা যে মিথ্যে, আজকে আমরা ভ্রমের মধ্যে আছি। আমি আমার অনুষ্ঠান শেষ করব যে কবিতাটি দিয়ে, সেই কবিতাটির নাম হচ্ছে নদী শাসন। আসলে এই কবিতাটি আমি শেষে রেখেছি এই জন্যেই যে এটা একটা স্রোতের বিরুদ্ধে চলা কবিতা এবং আত্মকথন অনেকটা। কবির একটা ক্যারেক্টার, একটা চরিত্র, বোঝা যায় যে কি বলতে চাইছে সে, সেই কথাটা যেন আমি এখানে পেলাম। কবিতাটির নাম নদী শাসন। বেঁধেছি পাখির বাসা নদীটির তীরে, ভাঙনের ভয় মেয়ে দেখিও না তুমি, পার যদি ভেঙে যায় আমি ভাঙব না, স্রোতের নদীকে আমি শাসন করতে জানি। অসম্ভব সুন্দর, কত কনফিডেন্সের একটা কবিতা। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা, কবিতা তো তাই হয়, স্রোতের বিরুদ্ধে যেতে হয়। তো সব চললো ভেড় চালের মতো, এদিকে এদিকে যেদিকে চলেছে, এক শিয়াল ডেকেছে হুক্কা হওয়া। কবিরা তো তা নয়, তারা সত্যদ্রষ্টা এবং দূরদ্রষ্টা, তারা দেখতে পায়। তাই তারা এবং স্রোতের বিরুদ্ধে হাঁটাই প্রগতিশীলতা। এবং অনেককে তার বিরুদ্ধে অনেক লড়াই করতে হয়েছে, গ্যালিলিও থেকে আরও অনেকেই আছেন স্রোতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা জীবন প্রাণ দিয়েছেন। বিদ্যাসাগর স্রোতের বিরুদ্ধে লড়াই করেছেন, রাজা রামমোহন রায় স্রোতের বিরুদ্ধে লড়াই করেছেন, জিওদার্নো ব্রুনো তিনি স্রোতের বিরুদ্ধে লড়াই করেছেন, কার্ল মার্কস স্রোতের বিরুদ্ধে লড়াই করেছেন, এঙ্গেলস লড়াই করেছেন, লেনিন লড়াই করেছেন। আমাদেরও লড়তে হয়েছে। সুভাষচন্দ্র বসু লড়াই করেছেন, মাস্টারদা লড়াই করেছেন। তাই স্রোতের বিরুদ্ধে লড়াই করা এটাও একটা কবির কাজ, তা নয় সবসময়। এখন ব্যাপারটা যেটা বুকে লাগছে কবির, আমি জানি কবিতা অনেকেই প্রাতিষ্ঠানিক কবি হয়ে গেছে, সরকারের কবি হয়ে গেছে, সবাই সরকারের পারিতোষিক নিয়ে সরকারের পাশে বসে জিহুজুর করতে চায়। কবিদের, সত্যিকারের কবিদের বুকে লাগে। তাই হয়তো এই কবিতার সৃষ্টি হয়েছে। সত্য দর্শনের কথাই তিনি বলেছেন, পার যদি ভেঙে যায় আমি ভাঙবো না। পথ ভেঙে যেতে পারে, কিন্তু আমি ভাঙছি না, আমি সুদৃঢ়ই থাকবো, আমি আমার পথটা চিরি। তাই তিনি বলছেন স্রোতের নদীকে আমি শাসন করতে জানি। অসম্ভব সুন্দর কবিতা এবং অসম্ভব সুন্দর একটি মেসেজ এই কবিতার মধ্যে দিয়ে আমরা পেলাম। এবং এরই সাথে সাথে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রায় 11টি কবিতা মাহমুদ কামালের পড়লাম, আরও কবিতা আছে তার পড়ার। আমি সকলকে বলবো তার অজস্র কাব্যগ্রন্থ আছে, আমি বলেছি সকলে সংগ্রহ করে নিয়ে মাহমুদ কামালের কবিতা নিশ্চয়ই পড়বেন।
কিন্তু আমি আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে যেটা কামনা করতে চাই সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় কবি মাহমুদ কামাল, আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকেই কামনা করি আপনার লেখনী যেন কখনো না থামে, আরও অনেক সুন্দর বাংলা ভাষার প্রসারের জন্য, বাংলা ভাষাকে আরও সুদৃঢ় করার জন্য, আজকের এই লুম্পেনাইজেশনের বিরুদ্ধে, আজকে এই সারা পৃথিবীর বিশ্বায়ন, সেই বিশ্বায়নে সব কিছু যেন একত্রীকরণ হয়ে যাবে কোনো একটা জায়গায়, তার বিরুদ্ধে নিজের ভাষা, নিজের অস্তিত্ব, নিজের সম্মান, নিজের আত্মগরিমাকে বাঁচিয়ে রাখার যে আমাদের প্রাণের ভাষা, মধুর ভাষা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কলম যেন কখনো না থেমে যায়, আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই কামনা করতে পারি এবং এই কামনা করছি। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আরও অজস্র কবিতা আমাদের উপহার দেবেন। আমরা আমাদের এই শান্তনুর যে চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠানের মঞ্চে এবং শান্তনু সহ যত এই দর্শক আছেন, আরও অজস্র কবি বন্ধুরা আছেন, তাদের পক্ষ থেকে আমরা এই প্রার্থনা, এই কামনা জানাচ্ছি এবং তারই সাথে সাথে আপনাদের সকলে যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই পাশে থাকুন, সাহায্য করুন। আগামী দিনে আবার কোনো কবিকে নিয়ে আমি আমার এই অনুষ্ঠানে হাজির হব, শান্তনুর চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠানে। ভালো থাকবেন, শুভরাত্রি।